সামার স্ল্যাম আসতে আর মোটে 2 সপ্তাহ বাকি, আর এই সময় ডাব্লিউডাব্লিউই আমাদের এই টাইপের দিচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা আজকে রয়ের এপিসোড দেখেছো অ্যাকচুয়ালি একটু কমেন্ট করে জানাও তো। আর কারা কারা দেখোনি, শুধুমাত্র এই ভিডিওতে রতে কী হয়েছে সেটা শুনতে এসেছো সেটাও বলো। আর যারা যারা দেখোনি তাদের বেশি চিন্তা করার দরকার নেই, আজকের রতে সেরকম ব্যাপক কিছু হয়নি। ভিডিওটা পুরোটা দেখো, তোমরা জেনে যাবে আজকের রতে কী কী হয়েছিল, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট the entertainment. Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের শুরু হয়েছিল একটা ট্যাগ টিম ম্যাচ দিয়ে, যেখানে একদিকে ছিল আমাদের ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স দ্য ভিশন, মানে অস্টিন থিওরি আর ব্রন ব্রেকার, আর তাদেরকে ফেস করছিল দ্য ইয়ং ওজি জীবন ইভেন্টস, আর তার সাথে ছিল ড্রাগন লি। এবার এই ম্যাচটা দিয়ে আজকে শুরু হয়েছিল। এবার এই ম্যাচের মূল ফান্ডা ছিল এইটাই যে যেহেতু জীবন ইভেন্টস আর ড্রাগন লি একটু হাই ফ্লাইং টাইপের সুপারস্টার, তাই তারা খুব ফার্স্ট মুভ করছিল, কিন্তু আলটিমেটলি তাদেরকে ব্রন ব্রেকারের পাওয়ারের সামনে হার মানতেই হয়। কারণ আলটিমেটলি আমরা যখন দেখি ব্রন ব্রেকার তার সেই ম্যাসিভ স্পিয়ার ড্রাগন লিকে লাগিয়ে দিয়েছিল, তখন ড্রাগন লি আর জীবন ইভেন্টসের টিম এই ম্যাচটা হেরে যায়, আর ব্রন ব্রেকার আর অস্টিন থিওরি ম্যাচটা জিতে যায়। কিন্তু ম্যাচ জিতে যাওয়ার পরেও তারা ড্রাগন লি আর জীবন ইভেন্টসের উপর অ্যাটাক করছিল, তখন সেখানে তাদেরকে থামাতে এসেছিল ওটিস আর আকিরা তোজাওয়া। এবার ওটিস আর আকিরা তোজাওয়া ট্রাই তো করেছিল তাদেরকে থামানোর, আর যেখানে ওটিসের একটু আপার হ্যান্ড দেখানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেই সময় ম্যাক্সিন ডুপ্রি মাঝখানে ইন্টারফেয়ার করে ম্যাক্সিন ডুপ্রি ওটিসকে একটা থাপ্পড় মেরে দেয়। আর তারপরেও ওটিস কিছুক্ষণ ডমিনেট করার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি ওটিসকেও যখন ব্রন ব্রেকার তার সেই ম্যাসিভ স্পিয়ার লাগিয়ে দেয়, তাও একটা না দুটো, একটা হচ্ছে রিং সাইডে, আর তারপর রিংয়ের ভেতর অস্টিন থিওরি যখন ওটিসকে ধরেছিল তখন আর একটা স্পিয়ার লাগিয়েছিল। আর এইভাবে ওটিসের খেলা শেষ হয়ে যায়, আর তারপর আমরা দেখতে পাই ওটিস নিচে পড়ে থাকে আর দ্য ভিশনের আপার হ্যান্ড থাকে। তো এইভাবেই আজকে ভিশনের সাথে শুরু হয়েছিল, যেটার কোনো সেরকম পয়েন্ট তো ছিল না। আর এই ম্যাচটা দিয়ে এটাই বলা হচ্ছিল যে যদি আজকে জীবন ইভেন্টস আর ড্রাগন লি জিতে যায়, তাহলে তারা ফিউচারে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি পাবে, কিন্তু সেটাও তো হয়নি। মানে এটা পুরোপুরি পয়েন্টলেস ছিল। ব্যাক স্টেজে আমরা দেখতে পাই জেডি ম্যাকডোনা আর ডমিনিক ড্যান হজেনকে ধরে রেখেছে, তাদের সাথে লিভ মর্গানও ছিল, আর তারা ড্যান হজেনের কাছে তাদের টাকা ফেরত চাইছে। আর ড্যান হজেনকে তারা 5 মিনিটের মতো টাইম দিয়েছিল, 5 মিনিট না কিছু সেকেন্ডের মতো টাইম দিয়েছিল, যে তাদের টাকার ব্যাগ নিয়ে যেন ড্যান হজেন আবার ফিরে আসে। তো ড্যান হজেনকে আমরা রিংয়ের মধ্যে দেখতে পাই, তার কাছে একটা টাকার ব্যাগও ছিল, কিন্তু ড্যান হজেন বলছিল যে আমি এই টাকাটা জাজমেন্ট ডেকে তো ফেরত দেবো না, কিন্তু আমি ফ্যান হজেন্সদের মধ্যে এই টাকাটাকে মানে দান করে দেবো। তো সেই সময় আমরা দেখতে পাই সেখানে জাজমেন্ট ডে বেরিয়ে আসে, আর জেডি ম্যাকডোনা বলে যে তুই এরকম কিচ্ছু করবি না, তুই আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দে। তো তারপর আমরা দেখতে পাই জাজমেন্ট ডে রিংয়ে যায়, আর তারপর ড্যান হজেন যখন জাজমেন্ট ডেকে আবার কার্স করে দেয়, তখন জেডি ম্যাকডোনার ডমিনিক তাকে ধরে নেয় আর তার উপর অ্যাটাক করতে থাকে। কিন্তু যেহেতু তারা কার্স হয়ে গেছিলো, আমরা দেখতে পাই সেখানে জো হেনরি ড্যান হজেনকে বাঁচাতে চলে আসে। আর এই ফাঁকে যখন তাদের মধ্যে মারপিট হচ্ছিল, লিভ মর্গান কী করে টাকার ব্যাগটাকে তুলে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। তো ব্যাক স্টেজে যখন তারা যায়, তখন যখন ওই টাকার ব্যাগটা খোলা হয়, তারা দেখতে পায় যে সেই টাকার ব্যাগের ভেতরে যত টাকা ছিল সেগুলো নকল টাকা। তো তখন জেডি ম্যাকডোনা খুব রেগে যায় যে এগুলো তো সব নকল টাকা, আমাদের আসল টাকা কোথায়। এই বলে সে যখন ব্যাগটাকে ছুঁড়ে মারে, তখন দেখা যায় যে সেই ব্যাগটা গিয়ে পড়ে ওবা ফেমির গায়ে। আর ওবা ফেমি তখন রেগে যায়, তখন জেডি ম্যাকডোনা বলে ব্যাগটা তো ড্যান হজেনের, আর ড্যান হজেন বলে হ্যাঁ ব্যাগটা আমার, কিন্তু আমি তো ছুড়িনি, জেডি ম্যাকডোনা ছুঁড়েছে। তখন অ্যাডাম পিয়ার্স বলে যে ঠিক আছে, এটা রিংয়ে গিয়ে সেটেল করে নাও, ওবা ফেমির সাথে আজকে জেডি ম্যাকডোনার ম্যাচ হবে। তখন ডমিনিক বলে এটা তো আনফেয়ার, বলে একদম এটা আনফেয়ার, তার জন্য তোর সাথেও পরে জো হেনরির একটা ম্যাচ হবে। তো এইভাবে রয়ের দুটো ম্যাচ আমরা পেয়ে যাই। এবার আমরা ওবা ফেমি আর জেডি ম্যাকডোনার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ম্যাচ তো না, ওবা ফেমির ডমিনেন্স ছিল, আর হেলিনাসেল ম্যাচের আগে জাস্ট ওবা ফেমিকে আরও ডমিনেটিং দেখানোর জন্য এই ম্যাচটা বুক করা হয়েছিল, যেখানে জেডি ম্যাকডোনার অবস্থা তো ওবা ফেমি একবারই শেষ করে দিয়েছিল। খুব তাড়াতাড়ি জেডি ম্যাকডোনাকে এই ম্যাচে ওবা ফেমি হারিয়ে দিয়েছিল। আর তারপর ব্রক লেসনারের উদ্দেশ্যে ওবা ফেমি হেলিনাসেলের জন্য একটা মেসেজও দিয়েছিল যে ব্রক লেসনারের সাথেও এরকমই কিছু হেলিনাসেলে হতে চলেছে। তো এরপর যে আরেকটা ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম, যেটা হয়েছিল জো হেনরি আর ডমিনিক মিস্টেরিওর মধ্যে, তো সেই ম্যাচেও আমরা দেখতে পাই, মানে সেই ম্যাচে অনেক কিছু হয়েছে। সেই ম্যাচটা কিছুক্ষণ চলে, কিছুক্ষণ চলার পর আমরা দেখতে পাই যে লিভ মর্গান সেই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করছিল, কিন্তু তখন সেখানে আবার ড্যান হজেন ইন্টারফেয়ার করে। আর ড্যান হজেন একা ছিল না, ড্যান হজেন গাড়ির পেছনে বসিয়ে এনেছিল ইও স্কাইকে। তো ইও স্কাই আর লিভ মর্গানের মধ্যে একটা ব্রল চালু হয়ে যায় তারপর। আর রেফারির নজর যখন ইও স্কাই আর লিভ মর্গানের দিকে ছিল, তখন ড্যান হজেন সেই সুযোগটাকে বুঝে রিংয়ে গিয়ে ডমিনিক মিস্টেরিওর উপর তার ফিনিশার লাগিয়ে দেয়, যেটা হচ্ছে ডিডিডি, মানে ড্যান হজেন্স ডেড ড্রাইভার।
এরকমই টাইপের কিছু নাম আছে, বা ড্যান হজন ডেড ড্রপ এরকম টাইপের কিছু নাম আছে, ডিডিডি, তো সেটা মেরে দেয়। আর রেফারির নজর যখন আবার মানে ম্যাচের দিকে ফেরে তখন আমরা দেখতে পাই জো হেনরি ডমিনিককে পিন করছে, আর এইভাবে জো হেনরি ম্যাচটা জিতে যায়। আর তারপর জো হেনরি আর ড্যান হজন রিংয়ের মধ্যে সেলিব্রেট করতে থাকে। আর এখান থেকে সামার স্ল্যামের একটা ম্যাচও অফিসিয়াল হয়ে গেছে, যেখানে সামার স্ল্যামে ড্যান হজন এবার ফেস করতে চলেছে ডমিনিক মিস্টিরিওকে। তো এইভাবে একটা ম্যাচ আমরা পেয়ে গেছি। এছাড়া আজকে সোলো সিকোয়া রতে এসেছিল, এবং সোলো সিকোয়া রতে কেন এসেছিল, সোলো সিকোয়া সেথ রলিন্সকে একটা অ্যাডভাইস দিতে এসেছিল। তো সোলো সিকোয়া সেথ রলিন্সকে কল আউট করে, সেথ রলিন্স বেরিয়ে আসে। সবার প্রথমে সে সোলো সিকোয়াকে মানডে নাইট রলিন্সে মানে ওয়েলকাম করে। তো তারপর জিজ্ঞাসা করে যে আমরা কি এখানে মারপিট করতে এসেছি নাকি কথা বলতে এসেছি। সোলো সিকোয়া তখন বলে যে আমি এখানে কথা বলতে এসেছি, মারপিট করতে আসিনি। আর আমি তো উল্টে এটা বলতে এসেছি যে আমি জানি যে তুই এখন তোর আর রোমান রিংসের ম্যাচের দিকেই ফোকাস করে আছিস, কিন্তু ম্যাচটা 1-on-1 কখনোই হবে না, কারণ ব্লাড লাইন ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করবে। তাই এটা 1 vs 4 হয়ে যাবে, কারণ ব্লাড লাইন সবসময় রোমান রিংসের সাথে থাকবে। আর যেহেতু আমিও একসময় ব্লাড লাইনে ছিলাম, আমি জানি ব্লাড লাইন কীভাবে অপারেট করে, কীভাবে তারা ভাবনা চিন্তা করে, আর কীভাবে তারা তোকে কখনোই আপার হ্যান্ড নিতে দেবে না। তাই আমি এখানে তোকে হেল্প করতে এসেছি, আর তুই যদি চাস আমি তাহলে সামার স্ল্যামে তোর রিং সাইডে তোকে হেল্প করতে থাকতে পারি। তখন সেথ রলিন্স বলে হ্যাঁ কথাটা তুই ভুল বলিসনি, আর আমি এই বিষয়ে ভেবে দেখবো। এই বলে যখন সেথ রলিন্স বেরিয়ে যাচ্ছিল তখন সোলো সিকোয়া সেথ রলিন্সকে আটকে আর বলে এখানে ভেবে দেখার কিছু নেই, এখানে তোকে এটা করতেই হবে। আর তুই যেই কাজটা কোডি রোডসের জন্য করেছিলি আজ থেকে 2 বছর আগে, যে রোমান রিংসকে হারানোর জন্য তুই যেভাবে কোডি রোডসকে সাহায্য করেছিলি, সেইভাবে আমি তোকে সামার স্ল্যামে সাহায্য করতে পারি। তো সেথ রলিন্স এর কোনো উত্তর দিত তার আগেই আমরা দেখতে পাই সেখানে জেকব ফাটু চলে আসে। আর জেকব ফাটুকে দেখে সোলো সিকোয়া ভয় পেয়ে যায়। আর যেতে যেতে সোলো সিকোয়া সেথ রলিন্সকে বলে তুই এটা নিয়ে অবশ্যই ভেবে দেখিস, আর আমাকে কল করে বলিস যে তোর ডিসিশন কি। আর এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। আর জেকব ফাটুর নজর যখন সোলো সিকোয়ার দিকে ছিল তখন সেথ রলিন্স একটা সুযোগ পেয়ে যায়, আর সেথ রলিন্স জেকব ফাটুকে লাগিয়ে দেয় একটা সুপার কিক, আর তারপর সেথ রলিন্স সেখান থেকে চলে যায়। এরপর ব্যাক স্টেজে আমরা জেকব ফাটু আর সেথ রলিন্সের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে সেথ রলিন্স বলছিল জেকব ফাটু তুই কী করবি, তুই আমাকে মারবি, আমি জানি তুই আমার গায়ে হাত তুলতে পারবি না, কারণ তোর ট্রাইবাল চিফ তোকে আমার গায়ে হাত তুলতে বারণ করেছে। কিন্তু তুই এবার আমাকে বল, যদি সামার স্ল্যামে আমি তো ট্রাইবাল চিফকে হারিয়ে দিতে পারি, তাহলে ট্রাইবাল চিফের এই ব্যাড বয় কি আমার সাথে চলে আসবে? তো তখন জেকব ফাটু বলে যে সামার স্ল্যামে রোমান রিংসের কাছে মার খাওয়ার পর তোর মধ্যে যদি কোনো জান বেঁচে থাকে তাহলে এরপর আমি তোকে দেখে নেব। তো সেথ রলিন্স বলে আচ্ছা ঠিক আছে দেখে নিস। এই বলে সেথ রলিন্স সেখান থেকে কেটে পড়ে। মানে এখানে একটা ছোটোখাটো মানে সেগমেন্ট ছিল সেথ রলিন্স আর জেকব ফাটুর মধ্যে, যেখানে তাদের ফিউচার ম্যাচকে টিজ করা হচ্ছিল, আর এই ম্যাচটারও সম্ভাবনা পরবর্তীকালে হতে পারে। এরপর আমরা আবার একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেটা ছিল রুসেফ ইথান পেজ ভার্সেস চ্যাড গেবিল আর পেন্টার মধ্যে। বা চ্যাড গেবিল আর পেন্টারকে আবার ডাব্লিউডাব্লিউ টিমে নিয়ে চলে এসেছিল। আমি বুঝতে পারছি না যাদের মধ্যে সামার স্ল্যামে ম্যাচ হতে চলেছে তাদের প্রত্যেককে টিম আপ করানোর দরকার কি। এই স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আমরা দেখলাম যে কোডি রোডস আর সিএম পাংকে টিম আপ করিয়ে দিয়েছিল। আজকে রয়ের এপিসোডে পেন্টা আর চ্যাড গেবিলকে টিম আপ করিয়ে দিয়েছিল। তো এই ফান্ডাটা আমার মাথায় তো ঢোকে না যে প্রত্যেকটা অপোনেন্টকে এক টিমে রাখার মানেটা কি। একটা দুটো ভালো লাগে, কিন্তু প্রত্যেককেই যদি এরকম টিম আপ করে তাদের মধ্যে কোঅপারেশন আছে কিনা, তারা একে অপরের সাথে কোএক্সিস্ট করতে পারে কিনা, এই স্টোরি লাইনটাই দেখায়, তাহলে এইটার আর কোনো মজা থাকে না। তো এই ম্যাচটাতেও জাস্ট রুসেভের বলি দেওয়া হয়েছে, যেখানে লাস্টে আমরা দেখতে পাই যে রুসেভ তো চ্যাড গেবিলকে তার অ্যাকুলেটে লাগিয়েছিল, কিন্তু ওই দিক থেকে পেনটা যখন ইথান পেজকে তার মেক্সিকান ডিস্ট্রয়ার মেরে দেয় তখন চ্যাড গেবিল সুযোগ পেয়ে যায়। চ্যাড গেবিল যখন রুসেভকে তার অ্যাঙ্কেল লকে আটকে দেয়, সেই অ্যাঙ্কেল লক থেকে রুসেভ আর বেরোতে পারে না। রুসেভ তাড়াতাড়ি করে ট্যাপ আউট করে এই ম্যাচটা হেরে যায়, আর চ্যাড গেবিল আর পেনটা এই ম্যাচটা জিতে যায়। আর অবশ্যই তাদেরকেই জিততে হতো, কারণ সামার স্ল্যামে তাদের মধ্যেই ম্যাচ হতে চলেছে। তো এই স্টোরি লাইনটা আমার মাথার একদমই বাইরে, তো জানি না ডাব্লিউডাব্লিউ এটা কেন করে। যাই হোক না কেন, এছাড়া আমরা একটা টিজার দেখতে পাই যেটা ছিল বিগ ক্যাজের টিজার। আর বিগ ক্যাজ যে আসছে এটা আজকে প্রায় কনফার্ম হয়ে গেছে, প্রায় কি পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে সামার স্ল্যামের পরের যে রয়ের এপিসোডটা হতে চলেছে সেখানেই আমরা বিগ ক্যাসের রিটার্ন দেখতে পাবো। আর কীভাবে তাকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছিল, কীভাবে তার ইঞ্জুরি হয়েছিল, কীভাবে তার ব্যাক স্টেজ বিহেভিয়ার বাজে ছিল বলে তাকে রিলিজ করা হয়েছিল, সেগুলোই সবই টিজারটার মধ্যে ছিল। তো এই একটা বিগ ক্যাসের টিজার ছিল। টিজারের কথা বলতে মনে পড়লো আজকে পল হেমানেরও একটা সেগমেন্ট ছিল, যেখানে পল হেমান ওভাফেমি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচকে হাইপ করছিল, কীভাবে ব্রক লেসনার আজ অবধি ডাব্লিউডাব্লিউর ইতিহাসে একটাও হেল ইন আ সেল ম্যাচ হারেনি যেগুলো ব্রক লেসনার কম্পিট করেছে। ব্রক লেসনার একটা স্ট্রিক চলছে, আর কীভাবে ব্রক লেসনার ওভাফেমিকেও এই হেল ইন আ সেলের মধ্যে শেষ করতে চলেছে, এটাকেই আজকে হাইপ আপ করছিল পল হেমান। তো পল হেমানও আজকে ভালো কাজই করেছে, যেহেতু আজকে ব্রক লেসনার শোতে ছিল না।
তো এইভাবে আমরা মানে ব্রক লেসনার আর ওবাফেমির ম্যাচটাকেও একটু হাইপ আপ হতে দেখতে পাই। তোমরা বলবে তোমরা সামারস্ল্যামে কোন ম্যাচটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড আছো। আর যদি রয়ের মেন ইভেন্টের কথা বলা হয়, রয়ের মেন ইভেন্টে আমরা LA নাইটকে দেখতে পাই, যেখানে সবার প্রথমে LA নাইট বেরিয়ে সেটা প্রোমো কাট করে, যেখানে সে রোমান রিংসের অপমান করছিল, যেহেতু তার ব্লাড লাইনের এগেনস্টে ম্যাচ হতে চলেছে। সে বলছিল যে রোমান রিংস ট্রাইবেল চিফ হওয়ার আগে প্রত্যেকবারই সবার কাছে এসে এটাই বলতো যে প্লিজ তোমরা আমাকে ভালোবাসো, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, কিন্তু কেউ তাকে সাপোর্ট করতো না, সবাই তাকে বু করে বিল্ডিং থেকে বের করে দিত। কিন্তু তারপর সে ফিগার আউট করলো ট্রাইবেল চিফের ক্যারেক্টারটা, তারপর সে সেই সাকসেসটা পেলো। আর কীভাবে রোমান রিংস সবসময় নাকি LA নাইটের মতোই হতে চেয়েছিল, যেখানে LA নাইট যেখানেই যায় সেখানেই সাপোর্ট পায়, তো এরকমই রোমান রিংসও হতে চেয়েছিল, কিন্তু রোমান রিংস এটা হতে পারেনি। তারপর সে সোলো সিকোয়ার কথায় আসে যে তার সাথে সোলো সিকোয়া টিম আপ করতে চলেছে সামারস্ল্যামে, কিন্তু সে এখন কি দেখছে যে সোলো সিকোয়া সেথ রলিন্সকে সাহায্য করতে চাইছে। তখন LA নাইট বলে যে না না, এরকম কিছু করার দরকার নেই, তার থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ব্লাড লাইনের প্রত্যেকটা মেম্বারকে সামারস্ল্যামে এত মার মারবো যাতে রোমান রিংস আর সেথ রলিন্সের ম্যাচ চলাকালীন তারা ইন্টারফেয়ার করতেই না পারে। কিন্তু বাকি সেথ রলিন্সকে হেল্প করার আমার কোনো দরকার নেই, আর আমি সেসব নিয়ে ভাবছিও না, আর সোলো সিকোয়ারও সেসব নিয়ে ভাবার কোনো দরকার নেই, এইসবই বলতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যেহেতু তার সাথে জেকব ফাটুর ম্যাচ হওয়ার কথা ছিল মেইন ইভেন্টে, জেকব ফাটু সেখানে বেরিয়ে আসে। আর তারপর জেকব ফাটুর সাথে LA নাইটের একটা বিশাল লম্বা ম্যাচ চলে, কিন্তু এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই একটা কিওটিক সিচুয়েশন তৈরি হয়, যেখানে সবার প্রথমে জিমি উসো এসে LA নাইটকে মানে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু জিমি উসোকে ট্যাকল করার জন্য পেছন থেকে সোলো সিকোয়া চলে আসে। তারপর আমরা সোলো সিকোয়া জিমি উসোর মধ্যে একটা মানে মারপিট দেখতে পাই রিং সাইডে। এরই মধ্যে সোলো সিকোয়াকে সাহায্য করার জন্য সেখানে রয়েস কিজও চলে আসে, যেহেতু রয়েস কিজ আজকে LA নাইটের সাথেই রতে এসেছিল। তো আমরা দেখতে পাই নাম্বারস গেম তখন ব্লাড লাইনের এগেনস্টে চলে যায়, কিন্তু সেই সময় নাম্বারস গেমকে ইকুয়াল করতে সেখানে যে উসো চলে আসে, আর যে উসো এসে তারপর রয়েস কিজকে ট্যাকেল করে। তারপর আমরা দেখতে পাই কিছুক্ষণ ব্লাড লাইনের ডমিনেন্স চলে ওই দিক থেকে, LA নাইট রয়েস কিজ এরা কামব্যাক করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারে না। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে এখানে জেকব ফাটু LA নাইটকে পিনও করে দেয়, যখন জেকব ফাটু LA নাইটের উপর তার ফিনিশার অ্যাপ্লাই করে দেয়। তো LA নাইট তো এই ম্যাচটা হেরে যায় আর জেকব ফাটু ম্যাচটা জিতে যায়, কিন্তু ম্যাচটা জিতে যাওয়ার পরও আমরা দেখতে পাই যে ব্লাড লাইনের প্রত্যেকটা মেম্বার রয়েস কিজ সোলো সিকোয়া সবার উপর অ্যাটাক করে। আর অ্যাটাক করার পর আমরা দেখতে পাই রয়েস কিজ সোলো সিকোয়া LA নাইট সবাই নিচে পড়ে আছে, আর ব্লাড লাইন আজকে মেইন ইভেন্টে আপার হ্যান্ড নিয়েছে বা ডমিনেট করেছে, বা বলা যেতে পারে ব্লাড লাইনের পাল্লাই আজকে বেশি ভারী ছিল। তো এই ছিল আজকে রয়ের এপিসোড। যেমন বললাম সেরকম এক্সাইটিং কিছু ছিল না আজকের র থেকে, শুধু কিছু এরকম প্রোমো ছিল যেগুলো তোমাদেরকে হাইপ আপ করতে পারে, তাছাড়া সেরকম ইন্টারেস্টিং কিছু ছিল না। নেক্সট উইকে রোমান রিংস ব্রক লেসনার দুজনই রয়ের এপিসোডে আসতে চলেছে। তো নেক্সট উইকে যেহেতু সামারস্ল্যামের আগের গো হোম এপিসোড রয়ের, তো সেটা এক্সাইটিং হলেও হতে পারে, দেখা যাক WWE কী করে। কিন্তু তোমাদের মধ্যে যারা যারা র দেখেছিলে তোমরা বলবে যে রয়ের কোন মোমেন্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, বা রয়ের কোন জিনিসটা আজকে তোমাদের সবথেকে বেশি এক্সাইটেড করেছে র দেখার জন্য নেক্সট উইকে। কারণ আমাকে তো কিচ্ছু করেনি সত্যি কথা বলতে। তো যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, রয়ের মতো না হয় ভিডিওটা, রয়ের থেকে যদি বেটার লাগে ভিডিওটা, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে চাইলে তার লিঙ্ক তো পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর তোমাদের কাছে হাইপ পয়েন্ট বেঁচে থাকলে ভিডিওটাকে পারলে হাইপ করতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।